আজকে আমরা সিস্টেমিক ব্যাকটেরিওলজির ক্লস্ট্রিডিয়াম এবং মাইকোব্যাকটেরিয়াম এই দুইটা গ্রুপের ব্যাকটেরিয়া সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তো এখানেও আমরা এক্সাম ওরিয়েন্টেড আলোচনাটা করব। তো ফার্স্ট আমরা শুরু করবো ক্লস্ট্রিডিয়াম। তো আমরা একটু ফাস্ট আগাবো, কারণ আমাদের টপিকসগুলো একটু এলাবোরেট করতে হবে, প্লাস একটু। তো ফার্স্টে আমরা আসি ক্লস্ট্রিডিয়াম। তো ক্লস্ট্রিডিয়ামের ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমাদের ক্লস্ট্রিডিয়াম যে ব্যাকটেরিয়াগুলো আছে এদের কিছু প্রপার্টিস বা মরফোলজি আছে, এই জিনিসগুলো আমাদের ফার্স্টে এখান থেকে জিজ্ঞেস করে যে হোয়াট আর দ্য মরফোলজি অফ ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া। অর্থাৎ আপনি ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া দেখলে কীভাবে চিনবেন, একটা ব্যাকটেরিয়া দেখে আপনি কীভাবে ধারণা করতে পারেন যে এটা ক্লস্ট্রিডিয়াম স্পেসিসের ব্যাকটেরিয়া। যে ফার্স্ট অফ অল এরা সবসময় গ্রাম পজিটিভ ব্যাসিলাই, অর্থাৎ গ্রাম স্ট্যান্ড করলে এরা সবসময় গ্রাম পজিটিভ, এরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ায়, এবং এরা নন অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই, নন অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই। দেন এদের যে শেপ, এটা হলো রড শেপ, ঠিক আছে, এদের আকার আকৃতি রড শেপড, এবং যে কোনো এক পাশ, অর্থাৎ এদের যে দুইটা এন্ড থাকবে, তো এরকম যদি আমার এন্ডগুলো হয় এক পাশে, যে এদের এন্ডগুলো এরকম রাউন্ডেড থাকে, অর্থাৎ অনেকটা ডাম্বলের মতো দেখা যায়, যে কোনো এক পাশে রাউন্ডেড থাকবে আর কি। তো এটা আমরা বলি রাউন্ডেড ওয়ান এন্ড, যে কোনো এক প্রান্ত এন্ড অর্থাৎ মোটা থাকবে বা রাউন্ডেড বা গোলাকার থাকবে। এবং এদের আরও একটা স্পেশাল বৈশিষ্ট্য হলো এরা স্পোর ফর্মিং, অর্থাৎ এরা স্পোর তৈরি করে, এরা স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া, এবং স্পোর ফর্মিং করার কারণে এরা অবলিগেট অ্যানারোবস, ঠিক আছে, এরা অবলিগেট অ্যানারোবিক ব্যাকটেরিয়া, অর্থাৎ এরা অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না। নেক্সট, এরা মোটাইল, এদের মোটিলিটি আছে, কারণ এদের পেরিট্রাইকাস ফ্লাজেলা থাকে, অর্থাৎ গুচ্ছ আকারের ফ্লাজেলা থাকে, ফ্লাজেলা থাকবে, এদের ফ্লাজেলা প্রেজেন্ট থাকবে, এবং সেটা পেরিট্রাইকাস ফ্লাজেলা, ঠিক আছে। এদের বাইরে কোনো ক্যাপসুল থাকবে না, এরা নন ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, ঠিক আছে। এবং এরা এক্সোটক্সিন প্রডিউস করে, যেটা দিয়েই নর্মালি ডিজিজ প্রডিউস করে হিউম্যান বডিতে। এখন এই জিনিসগুলো হইলো আমাদের মরফোলজি, ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়ার মরফোলজি। এগুলো দিয়ে আপনি এই ব্যাকটেরিয়াগুলোকে ফাইন্ড আউট করতে পারবেন কিংবা আইডেন্টিফাই করতে পারবেন। এখন আমাদের যে ক্লাসিফিকেশানগুলো আছে, আমরা এই ক্লাসিফিকেশানগুলো এদের পজিশনের উপর ভিত্তি করে, এদের শেপের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ক্যাটাগরাইজডে ক্লাসিফাই করি ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়াগুলোরে, কিন্তু আমাদের এইরকম আলাদা করে ক্লাসিফিকেশান নর্মালি লাগে না, ঠিক আছে। অর্থাৎ এদের যে রড শেপড, আবার এদের যে একটা এন্ডের কথা আমরা বলছিলাম যে একটা এন্ড এর ওভাল শেপড, তো এই ওভাল শেপড কিংবা রাউন্ডেড এটার উপর ভিত্তি করে আমরা ডিফারেন্সিয়েট করলেও বা ক্লাসিফাই করলেও আমাদের ওই ক্লাসিফিকেশন লাগে না। নর্মালি আমরা এখানে মেডিকো লিগাল যে ইম্পর্টেন্স সেটার উপর ভিত্তি করে আমরা ক্লাসিফিকেশনস করি। আমরা বলতেছি মেডিকো লিগাল ইম্পর্টেন্স, অর্থাৎ এরা যে কোন ব্যাকটেরিয়া কোন ডিজিজ প্রডিউস করতেছে সেটার উপর ডিপেন্ড করে আমরা আলাদা আলাদা করে ভাগ করি আর কি। তো ফার্স্টে যেটা আসে সেটা হলো ক্লস্ট্রিডিয়াম টিটানি, খুবই কমন যে ব্যাকটেরিয়া ক্লস্ট্রিডিয়াম টিটানি, যেটা আমাদের বডিতে টিটেনাস প্রডিউস করে বা টিটেনাস ডিজিজটা প্রডিউস করতেছে। এরপরে রয়েছে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, এরা নর্মালি বোটুলিজম এটার জন্য দায়ী, ঠিক আছে। এরপরে আছে ক্লস্ট্রিডিয়াম পারফ্রেঞ্জার, এরা নর্মালি গ্যাস গ্যাংগ্রিন প্রডিউস করে। তো আমাদের এই তিনটা জিনিস সম্পর্কে জানলেই হয়ে যায়, অর্থাৎ ক্লস্ট্রিডিয়াম টিটানি, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, ক্লস্ট্রিডিয়াম পারফ্রেঞ্জার, এই তিনটা ব্যাকটেরিয়া যে তিনটা ডিজিজ প্রডিউস করতেছে, এইগুলো আপনাদের খুবই ইম্পর্ট্যান্ট এবং পেড কোশ্চেন, যেটা টিচাররা খুব পছন্দ করে, এবং এখান থেকে আপনাদের প্রচুর পরিমাণ প্রশ্ন রিটেন ভাইবা সব জায়গায় জিজ্ঞেস করে। এর বাইরেও কিছু ব্যাকটেরিয়া আছে, তার মধ্যে যেমন আছে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি, ঠিক আছে, অর্থাৎ এর আরেকটা নাম আছে ক্লস্ট্রিডিয়াম এলজি। তো এরা কি করে, এরা হলো সিউডোমেমব্রেনাস কলাইটিস করে, এটার আমরা বলি সিউডোমেমব্রেনাস কলাইটিস, এটা প্রডিউস করে। এরপর আছে ক্লস্ট্রিডিয়াম সেপটিকাম, তো এরা নর্মালি সেপসিস করে, ঠিক আছে, সেপসিস। তো এইগুলো হলো আমাদের মেডিকো লিগাল ইম্পর্টেন্স কিছু ক্লস্ট্রিডিয়াম গ্রুপের ব্যাকটেরিয়া যারা এই ডিজিজগুলো নর্মালি প্রডিউস করে। এই ডিজিজগুলো আপনাকে কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করবে। আমরা বলতেছি এগুলো স্যারদের খুবই পেড কোশ্চেন, না পারলে মানে অনেক মাইন্ড করে, আপনাকে মেজর মিস্টেক করলে ফেলো করে দিতে পারে। তো আমরা তিনটা ব্যাকটেরিয়া নিয়ে নর্মালি এই ক্লস্ট্রিডিয়ামের মধ্যে আলোচনা করি, সেটা হলো এই ক্লস্ট্রিডিয়াম টিটানি, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, ক্লস্ট্রিডিয়াম পারফ্রেঞ্জার। তো আমরা এই তিনটা ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে আমরা চলে আসি ক্লস্ট্রিডিয়াম টিটানি। তো ক্লস্ট্রিডিয়াম টিটানি আমরা তিনটাকে আলাদা আলাদা করেই লিখব। ক্লস্ট্রিডিয়াম
বোটুলিনাম এবং ক্লস্ট্রিডিয়াম পারফ্রেঞ্জার। তো আমরা তিনটা আলাদা আলাদা করে লেখার কারণ হইল আমাদের এখান থেকে বেশ কিছু কমন জিনিসপত্র সবার ক্ষেত্রে লাগবে, অর্থাৎ এদের মরফোলজি। তো আমরা যখন মরফোলজিটা পড়বো আমরা আলাদা আলাদা করে তিনটা ব্যাকটেরিয়ার জন্য আলাদা না পড়ে আমরা একবারেই তিনটার মরফোলজি সম্পর্কে একবারে আলোচনা করে ফেলতেছি, কারণ অলমোস্ট এদের মরফোলজি সেম। তো ফার্স্টে আসি ক্লস্ট্রিডিয়াম টিটানির ক্ষেত্রে। এরা কেমন দেখতে? এরাও রড শেপড, যেটা আমরা নর্মাল ক্লস্ট্রিডিয়াম গ্রুপের মধ্যে দেখে আসছি, এবং এদের কি থাকবে? রাউন্ডেড এন্ড, যে কোনো এক প্রান্ত কেমন থাকবে? গোলাকার থাকবে, যেটাকে আমরা বলি রাউন্ডেড এন্ড। এরপরে যখন আসবেন আপনি ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, বোটুলিনামের ক্ষেত্রেও আমার নর্মালি সেমই থাকবে, এখানেও আমার এরাও রড শেপড, এবং ক্লস্ট্রিডিয়াম যে পারফ্রেঞ্জার এরাও আমার রড শেপড, এবং এদের এক প্রান্ত আমার কি থাকবে? মানে রাউন্ডেড এন্ড থাকবে। এটাও আমার ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি বা ক্লস্ট্রিডিয়াম ক্লস্ট্রিডিয়াম পারফ্রেঞ্জারের ক্ষেত্রে এরাও আমার সেম জিনিসটাই করে। এরপরে এরাও আমার গ্রাম পজিটিভ কক্কাই, ঠিক আছে। বোটুলিনামও আমার গ্রাম পজিটিভ, ক্লস্ট্রিডিয়াম পারফ্রেঞ্জার এরাও আমার গ্রাম পজিটিভ ব্যাসিলাই, ঠিক আছে। এরপরে ক্লস্ট্রিডিয়াম টিটানির ক্ষেত্রে এরা নন ক্যাপসুলেটেড, অর্থাৎ এদের কোনো ক্যাপসুল নাই, এরা নন ক্যাপসুলেটেড। এখন ক্লস্ট্রিডিয়াম যে বোটুলিনাম, এই বোটুলিনামটাও আমার নন ক্যাপসুলেটেড, অর্থাৎ এরাও নন ক্যাপসুলেটেড। এবং ক্লস্ট্রিডিয়াম যেটা পারফ্রেঞ্জার এটার ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, এরা আবার ক্যাপসুলেটেড, ঠিক আছে, এরা আমার ক্যাপসুলেটেড। এরপরে ক্লস্ট্রিডিয়াম টিটানি এরা হলো নর্মালি মোটাইল, অর্থাৎ এরা মুভ করতে পারে, কারণ এদের পেরিট্রাইকাস ফ্লাজেলা থাকে, ঠিক আছে। এবং ক্লস্ট্রিডিয়াম যে বোটুলিনাম এরাও মোটাইল, কারণ এদেরও পেরিট্রাইকাস ফ্লাজেলা থাকে। কিন্তু ক্লস্ট্রিডিয়াম পারফ্রেঞ্জার এরা আবার নন মোটাইল, এদের কোনো পেরিট্রাইকাস ফ্লাজেলা থাকে না, ঠিক আছে। তাহলে আমরা ক্যাপসুলেটেড এগুলো দেখলাম, এবং সবার ক্ষেত্রে আমরা দেখে আসছি যে এরা গ্রাম পজিটিভ কক্কাই, এদের শেপ মোটামুটি এই জিনিসগুলো হলো আমাদের কমন ব্যাপার স্যাপার, অর্থাৎ এই জিনিসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। কিন্তু একটু সাইজ এবং শেপের ক্ষেত্রে মাঝে মাঝে একটু ডিফারেন্সিয়েট থাকে, বিশেষ করে স্পোর ফরমেশনের সময়, ঠিক আছে। এরা যে স্পোরগুলো ফরমেশন করে স্পোরের সাইজ শেপটা একটু ডিফারেন্ট হয়। এরা নর্মালি ক্লস্ট্রিডিয়াম টিটানি এরা স্ফেরিক্যাল শেপড স্পোর ফরমেশন করে। অন্যদিকে ক্লস্ট্রিডিয়াম যে পারফ্রেঞ্জার এরা নর্মালি আবার ওভাল শেপড স্পোর ফরমেশন করে, এদের এটা থাকবে স্পোরটা থাকবে ওভাল শেপড, ঠিক আছে। আর আমাদের যে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম এদেরটাও আমার ওভাল শেপড, অর্থাৎ এদের স্পোরটাও ওভাল শেপড। তাহলে একটু খেয়াল করেন, ক্লস্ট্রিডিয়াম টিটানি তৈরি করতেছে স্ফেরিক্যাল স্পোর, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম এবং ক্লস্ট্রিডিয়াম পারফ্রেঞ্জার এদের যে স্পোর সেটা হলো ওভাল শেপড। তাহলে এইগুলো হলো গ্রস ডিফারেন্স। তো তার মধ্যে নর্মালি এই ক্যাপসুলেটেড, মটিলিটি এবং এই স্পোরের এইখানে একটু ডিফারেন্স দেখা যায় তিন ধরনের ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়ার মধ্যে। সেই জিনিসটা একটু মুখস্থ রাখতে হবে, কারণ মাঝে মাঝে কনফিউজড হয়ে যাওয়া লাগে যে কোনটার সাইজ শেপ বা কোনটার মরফোলজি কেমন। তো এইভাবে যদি আপনারা এভাবে আলাদা আলাদা করে একটা ডিফারেন্সিয়েট চার্টের মতো করে মনে রাখতে পারেন তাহলে হলো সবথেকে বেস্ট হয়। এখন আমরা মেইনলি চলে আসবো ক্লস্ট্রিডিয়াম টিটানিতে। এখন আমাদের যে ক্লস্ট্রিডিয়াম টিটানি এ তো আমাদের নর্মালি টিটেনাস প্রডিউস করতেছে। এখন কীভাবে করে সেটা আমরা একটু খেয়াল করি। এখন টিটেনাস যেহেতু এরা টিটেনাস প্রডিউস করে, তো এই টিটেনাসের এগেইনস্টে আমরা ইপিআই শিডিউলে বাচ্চাদেরকে ভ্যাকসিনেশন করে থাকি, ইমিউনাইজেশন করে থাকি। তো সেটাও বাদেও আমাদের এখানে টিটেনাস সম্পর্কে আরও কিছু ডিটেলস জানা লাগবে। তার মধ্যে হলো এই টিটেনাসের কিছু টাইপস আছে, ঠিক আছে। বিভিন্ন ধরনের টিটেনাস হয়, এদেরকে আমরা বিভিন্নভাবে আলাদা করে ক্যাটাগরাইজড করি। এর মধ্যে কিছু আছে যেমন অটোজেনিক টিটেনাস, ঠিক আছে। তারপর আছে টিটেনাস নিওনেটোরাম, এটা নর্মালি বাচ্চাদের ক্ষেত্রে টিটেনাস নিওনেটোরাম। এরপর আছে পোস্ট অপারেটিভ টিটেনাস, অর্থাৎ অপারেশনের পরে যে টিটেনাসটা সেটা আমরা বলি পোস্ট অপারেটিভ টিটেনাস। এরপরে আছে ক্রিপ্টোজেনিক টিটেনাস। তাহলে এই হলো টিটেনাসের কয়েকটা ক্লাসিফিকেশন বা টাইপস, যেগুলো খুব কমন এবং বিভিন্ন ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা দেখতে পাই। অর্থাৎ কারো টিটেনাস হলে আমরা এই ক্যাটাগরাইজ করে এইভাবে আলাদা করে ডিফারেন্সিয়েট করি। এখন এই যে টিটেনাসটা প্রডিউস করতেছে ক্লস্ট্রিডিয়াম টিটেনাই, কিন্তু টিটেনাস প্রডিউস করার পেছনে যেই জিনিসটা দায়ী সেটাকে আমরা বলি টিটেনাস টক্সয়েড। এটা আমরা বলি টিটেনাস টক্সয়েড বা টিটেনাস টক্সিন। এই যে টিটেনাস টক্সিন যেটা ক্লস্ট্রিডিয়াম টিটেনি প্রডিউস করতেছে, এবং এটা কিন্তু ওয়ান টাইপ অফ এক্সোটক্সিন, ঠিক আছে। এটা হলো ওয়ান টাইপ অফ এক্সোটক্সিন যেটা আমার এই ব্যাকটেরিয়াটা প্রডিউস করতেছে। তো এইটা হলো আমার মেইন কালপ্রিট টিটেনাস প্রডিউস করার ক্ষেত্রে।
এখন কিভাবে নর্মালি এরা করে, এরা নর্মালি কোনো একটা জায়গায় যদি কেটে যায় সেটা আমরা বলি উন্ড সাইট। এরা নর্মালি উন্ড সাইট দিয়ে আমাদের বডির মধ্যে এন্টার করবে, অর্থাৎ এদের এন্ট্রি পয়েন্টটা হইলো কোনো একটা উন্ড সাইট দিয়ে নর্মালি এরা বডিতে এন্টার করে। এবং বডির মধ্যে যখনই এন্টার করে, সেলের মধ্যে যখনই এরা চলে আসবে, এনভায়রনমেন্ট থেকে যখন আমাদের ইন্টারসেলুলার বা সেলের মধ্যে যখন আসবে, এখানে আসলে কিন্তু ওরা কি কন্ডিশন পেয়ে যায়, অ্যানারোবিক কন্ডিশন পেয়ে যায়। কারণ বাইরে এনভায়রনমেন্টে অক্সিজেন থাকে, কিন্তু যখন এরা সেলের মধ্যে চলে আসে সেখানে অক্সিজেন না থাকলে তখন কি করতে পারে, একটা অ্যানারোবিক কন্ডিশন পায়। এবং অ্যানারোবিক কন্ডিশনে নর্মালি এরা কী করে, জার্মিনেট করে। অর্থাৎ ওরা যখন ওদের অনুকূল পরিবেশ পায় অ্যানারোবিক কন্ডিশন থেকে, যখন অ্যারোবিক কন্ডিশন থেকে যখন ওরা অ্যানারোবিক কন্ডিশনে আসে তখন কি করে, ওরা জার্মিনেট করে। তার মানে স্পোর থেকে তখন ব্যাকটেরিয়াটা জার্মিনেট করে কি করবে, একটা টিটেনাস টক্সাইড প্রডিউস করবে। অর্থাৎ টিটেনাস যে টক্সিনটা আছে, এই টক্সিনটা নর্মালি এরা প্রডিউস করে। এখন আমরা যে একটু আগে বললাম যে উন্ড সাইট, এখন উন্ড সাইটগুলো হইলো নর্মালি অপারেশন করার সময় যদি কোনো আনহাইজেনিক ওয়েতে কিংবা আনস্টেরিলাইজড ইনস্ট্রুমেন্ট ব্যবহার করানোও কিন্তু ক্লোস্ট্রিডিয়াম টিটানির স্পোরটা এই ইনস্ট্রুমেন্ট দিয়েও কিন্তু অপারেটিভ সাইডে ঢুকে সেখান থেকে কিন্তু আমরা এই টিটেনাস প্রডিউস করতে পারে, যেটা আমরা পোস্ট অপারেটিভ টিটেনাসের ক্ষেত্রে বলতেছি। আবার ধরেন কোনো বাচ্চা কাচ্চা যারা থাকে তাদের দেখা গেল খেলাধুলা করার সময় হঠাৎ করে কোথাও মানে কিছুতে লেগে কেটে গেল, কেটে যাওয়ার পরে ওটার আমরা বলতেছি উন্ড সাইট। এখন নর্মালি এই যে টিটেনাস মানে ক্লোস্ট্রিডিয়াম টিটানির যে স্পোরগুলা, এইগুলা সয়েল বা ময়লা আবর্জনা, কাপড় চোপড় বিভিন্ন জায়গায় এই টিটেনাস টক্সাইডের স্পোরগুলো থাকতে পারে। স্পোরগুলো বিভিন্ন কন্ডিশনে এরা বেঁচে থাকে, বিশেষ করে কাদামাটি কিংবা এনভায়রনমেন্টে সব জায়গায় পাওয়া যায় এদেরকে। তো এরা যখনই উন্ড সাইডের মধ্যে দিয়ে আমার বডিতে এন্টার করতেছে, যখনই এরা অ্যানারোবিক কন্ডিশন পাচ্ছে তখনই এরা কী করতেছে, জার্মিনেট করতেছে। জার্মিনেট করে এরা ভেজিটেটিভ ফর্মে চলে আসতেছে। জার্মিনেট করার পরে কি আসে, এরা ভেজিটেটিভ ফর্মে আসে। আর এই ভেজিটেটিভ ফর্মটাই হলো আমার ইনফেকশাস ফর্ম। তার মানে স্পোর যখন ছিল সেটা কিন্তু আমার বডিতে ডিজিজ প্রডিউস করতেছে না। ডিজিজ প্রডিউস করবে যখন এই স্পোর ফর্মটা জার্মিনেট করে ভেজিটেটিভ ফর্মে আসবে, তখনই সেটা আমার ইনফেকশাস ফর্ম হিসেবে কাজ করবে। এখন যখন ইনফেকশাস ফর্ম আসবে, ইনফেকশাস ফর্মটা নর্মালি টক্সিন প্রডিউস করে, যেটা আমরা একটু আগে দেখলাম, এই যে এক্সোটক্সিন যেটা বলছিলাম। তো এক্সোটক্সিনগুলো এরা প্রডিউস করা শুরু করে। এখন এই এক্সোটক্সিন যে জিনিসটা তৈরি করতেছে, এক্সোটক্সিনগুলো নর্মালি দুই ধরনের এদের বৈশিষ্ট্য থাকে। তারা কী করে, টেটানোস্প্যাজমিন এবং টেটানোলাইসিন। এবং এই দুইটা টক্সিন আমার কি করে, এরা নর্মালি নিউরোটক্সিন হিসেবে কাজ করে। অর্থাৎ এরা যেখানে মোটর নার্ভের যে এন্ডিংগুলো থাকে, নার্ভ এন্ডিং, এই নার্ভ এন্ডিংয়ে যে এরা নর্মালি নিউরোটক্সিন হিসেবে কাজ করতেছে। এবং এরা কোথায় যাবে, নার্ভ এন্ডিংয়ে যে উপরের দিকে এরা কি করতেছে, মানে এটারে আমরা বলি যে রেট্রোগ্রেড ট্রান্সমিশন। অর্থাৎ এরা অ্যান্টেরিয়র যে স্পাইনাল কর্ডের যে অ্যান্টেরিয়র হর্ন সেল থাকে সেটার উপর দিয়ে এরা বেয়ে উপরের দিকে করতে থাকে, ঠিক আছে। তো এইটার আমরা বলি রেট্রোগ্রেড ট্রান্সমিশন। এখন এই রেট্রোগ্রেড ট্রান্সমিশন অর্থাৎ যখন আমার স্পাইনাল কর্ড, তো এই যেরকম স্পাইনাল কর্ডের দেখছেন, তো এরা যে যখন এইখানে যে ব্লক করে দেয়, অর্থাৎ অ্যান্টেরিয়র হর্ন সেল অফ দ্য স্পাইনাল কর্ডে যে যখন বাইন্ড করতেছে এবং সেখানে যে কী করে নার্ভ ট্রান্সমিশনগুলো অর্থাৎ ইম্পালস ট্রান্সমিশন তখন আর এখানে প্রিভেন্ট করে, ঠিক আছে। এখন এরা নর্মালি যেখানে যে বাইন্ড করতেছে, যেখানে যে নিউরো ট্রান্সমিটারগুলো যেখানে বাইন্ড করার কথা, তো নিউরো ট্রান্সমিটার এখানে কোন নিউরো ট্রান্সমিটারগুলোর বাইন্ডিংটাকে এরা প্রিভেন্ট করতেছে, নর্মালি গাবা এবং গ্লাইসিন। এখন এরা হইল আমার ইনহিবিটরি নিউরো ট্রান্সমিটার, তার মানে ইনহিবিট করতেছে এরা, ইনহিবিটরি। তার মানে আমরা দেখে আসছি যে অ্যাসিটাইল কোলিন যখন যেভাবে আমার এক্সাইটরি মুভমেন্ট করায়, তো অ্যাসিটাইল কোলিনটা বাইন্ড করার পরে নর্মালি নার্ভ ট্রান্সমিশন হয়, সিগন্যাল ট্রান্সমিশন হয়। কিন্তু এইটা আমার ইনহিবিটরি, অর্থাৎ গাবা এবং গ্লাইসিনটা যে যখন আমার এই যে নিউরো ট্রান্সমিটারের সাথে যখন যে বাইন্ড করবে, তখন এরা কী করে, একটা যে মোটর নিউরনের যে ফাংশন সেটাকে ইনহিবিট করে। কিন্তু এই গাবা এবং গ্লাইসিন যেখানে বাইন্ড করার কথা, সেখানে যে যদি আমার এই টক্সিন বা নিউরোটক্সিনগুলো যে বাইন্ড করে, তখন আমার গাবা এবং গ্লাইসিন সেখানে যে বাইন্ড করতে পারতেছে না। যখন গাবা এবং গ্লাইসিন বা এই ইনহিবিটরি নিউরো ট্রান্সমিটারগুলো সেখানে যখন যে বাইন্ড করতে পারতেছে না, তখন এখানে যে ফাংশনটা চলতেছিল একটা মাসেলের, তো মাসেলটা এক্সাজারেটেড অবস্থায় থাকলে, মাসেলটা যখন আমার ফাংশনালি কাজ করতেছে, সেটাকে যখন প্রিভেন্ট করতেছে, তখন কী হবে, তার ওভার ফাংশন হবে। তো যেই কাজটা সে করতেছে এবং সেই কাজটা থামানোর জন্য আমার যে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার আসার কথা ছিল, তারা আসতে পারতেছে না বিকজ অফ দিস নিউরোটক্সিন। তখন মাসেলটা তো কাজ করতেছিল, তখন সেই মাসেলটা এখন বেশি বেশি কাজ করবে। তাদেরকে থামানোর জন্য যে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, তারা এসে ফাংশনালি কাজ করতে পারতেছে না। তখন কী হবে, এই লোয়ার মোটর যে নিউরনের যে মাসেলসের উপর যে ফাংশনগুলো ছিল, এই জিনিসগুলো সব বেশি বেশি হবে। তখন এই জিনিসটার আমরা বলি এক্সাজারেটেড, অর্থাৎ সব কিছু আমার বেশি বেশি হবে।
এই সব জিনিসগুলো যখন বেশি বেশি হবে, এরা বিভিন্ন রকম সাইন সিমটম প্রডিউস করে। তার মধ্যে একটা জিনিস হলো ইনক্রিজ করে মাসেল টোন, মাসেল টোন ইনক্রিজ করতেছে, ঠিক আছে। তারপরে আমার মাসেল রেসপন্স সেটাকে আমার স্টিমুলেট করতেছে, অর্থাৎ মাসেল রেসপন্স ইনক্রিজ করতেছে। এবং ভলেন্টারি যে মাসেলগুলো ছিল সেগুলো হাইপার এক্সাইটেবিলিটি হয়ে যাইতেছে, হাইপার এক্সাইটেবিলিটি আমাদের ভলেন্টারি মাসেলগুলা। এরপরে কি করতেছে, ইনভলেন্টারি যে মাসেলগুলো থাকে সেই মাসেলগুলোর ইনভলেন্টারি কন্ট্রাকশন করে, যেটা আমরা বলি স্প্যাস্টিক কন্ট্রাকশন। তো এই জিনিসগুলো দেখা যায় যখন আমার এই লোয়ার মোটর নিউরনের অ্যাকশানগুলো এক্সাজারেটেড হবে বিকজ অফ প্রিভেন্ট অফ ইনহিবিশন অফ দ্য লোয়ার মোটর নিউরন, ঠিক আছে। তো এই জিনিসগুলো হয়, তো এই জিনিসগুলোর কারণে বিভিন্ন রকম ক্লিনিক্যাল ফিচার্স আমরা দেখতে পাই, যেগুলো টিপিক্যাল ক্লোস্ট্রিডিয়াম টিটানির ফিচার্স। তো এখানে আমরা দেখতে পাই লক জ, এটা আপনাদের জিজ্ঞেস করে লক জ কী হয়। নর্মালি যখন জ মাসেলগুলোর কন্ট্রাকশান মানে রিজিড হয়ে যায় তখন আমরা লক জ দেখতে পাই, অর্থাৎ মুখ খোলা যায় না, একদম মুখ মনে হয় টাইট হয়ে গেছে এরকম মনে হয়, কেউ মনে হয় যে দাঁতে ইচ্ছা করে দাঁতে দাঁত চেপে ধরে আছে এরকম দেখতে মনে হয়, ঠিক আছে। এরপরে আরেকটা আছে রিসাস সার্ডোনিকাস, ঠিক আছে। এটা নর্মালি আমার ক্যারেক্টারিস্টিক্স কিছু গ্রিমেস থাকবে, ঠিক আছে, রিসাস সার্ডোনিকাস। এবং আরেকটা দেখা যায় অপিস্থোটোনাস। তো এইগুলো হলো আমাদের যে ব্যাকের যে মাসেলগুলো থাকে, বিশেষ করে যে এক্সটেন্সর মাসেলগুলো থাকে, এই মাসেলগুলো তখন কী হয়, স্প্যাজম হয়ে যায়। তখন একদম টিটেনাসের কারণে দেখবেন যে পেশেন্ট এইরকম ধনুকের মতো বাঁকা হয়ে যায়, ঠিক আছে, একদম ধনুকের মতো দেখতে হয়। বাচ্চাদের ক্ষেত্রে যখন দেখবেন তখন দেখবেন একদম পা এদিকে মাথা এদিকে, আর এই পেট টেট দিয়ে এরকম বাঁকা হয়ে যায়, অর্থাৎ পিঠের দিকে এরকম আমার কার্ভ হয়ে যায়, ঠিক আছে। এই অপিস্থোটোনাস এলে ব্যাকের মাসেলগুলো যখন স্প্যাজম হয়ে যায়, তো একটা মানুষ যখন সোজা থাকতে চায়, তো এই পিছনের মাসেলগুলো যদি কন্ট্রাক্ট করে তাহলে কী করবে, এই পোর্শনটা আর এই পোর্শনটাকে টেনে ধরবে, তখন দেখা যায় যে এরকম বইয়ের মতো দেখায়, ধনুকের মতো এরকম বাঁকা হয়ে যায়, বিশেষ করে পেশেন্টগুলো অপিস্থোটোনাসের এরকম ফিচার্স দেখা যায়। এখন এগুলো ক্লোস্ট্রিডিয়ামের কিছু ক্লিনিক্যাল ফিচার্স, অর্থাৎ এই তিনটা ফিচার্সের নাম আপনাদের জিজ্ঞেস করে, অর্থাৎ এই তিনটা দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি যে একটা পেশেন্টের অ্যাকচুয়ালি টিটেনাস হয়েছে কিনা। সেটা হলো লকজ, রিসাস সার্ডোনিকাস এবং অপিস্থোটোনাস। তিনটা জিনিস একটু মুখস্থ করতে হবে, বাট নাম তিনটা একটু মনে রাখার চেষ্টা করবেন। এখন ক্লোস্ট্রিডিয়াম টিটানি থেকে নর্মালি যেই টক্সিন দুটো প্রডিউস করে এই দুইটা টক্সিনের নাম আপনাদের জিজ্ঞেস করে, টেটানোস্পেসবিন এবং টেটানোলাইসিন। খুবই খুবই ইম্পর্টেন্ট দুইটা জিনিস। এখন কথা হলো আপনার মেকানিজম বুঝলেন, কীভাবে কাজ করতেছে, কী কী ক্লিনিক্যাল ফিচার্স এরা প্রডিউস করতেছে সবই বুঝলাম। এখন কথা হলো ল্যাব ডিএক্স বা ল্যাব ডায়াগনোসিস আমরা কীভাবে করি, আপনি কীভাবে ল্যাবে এই জিনিসটাকে প্রুভ করবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে কিছু স্পেসিমেন নিতে হবে। তো এই স্পেসিমেনগুলো কী কী নিই আমরা, তো এই স্পেসিমেনের ক্ষেত্রে যেহেতু এটা উন্ডে আমাদের বডিতে ডিজিজ প্রডিউস করে, তো আমরা উন্ড সোয়াব নিই, কোথাও কেটে গেছে সেখান থেকে আমরা সোয়াব কালেক্ট করি, তাহলে আমরা উন্ড সোয়াব নিলাম। এটা নিয়ে আমরা এখন মাইক্রোস্কোপের নিচেই দেখব। মাইক্রোস্কোপের নিচে দেখলে আমরা কী পাবো, যেহেতু এটা গ্রাম পজিটিভ, তাহলে আমরা গ্রাম পজিটিভ কক্কায় পাবো, গ্রাম পজিটিভ কক্কায় প্রেজেন্ট থাকবে, ঠিক আছে। এবার আমরা যদি এদেরকে আইসোলেশন এবং আইডেন্টিফিকেশন করার জন্য যদি আমরা কোনো মিডিয়াতে ইউজ করি, নর্মালি কী মিডিয়া ইউজ করি, এদের জন্য স্পেশাল মিডিয়া আছে, সেটাকে আমরা বলি রবার্টসনস কুকড মিট মিডিয়া। এই নামটা মনে রাখবেন, রবার্টসন কুকড মিট মিডিয়া, ঠিক আছে। তো এই জায়গায় নর্মালি যে কুকড মিট মিডিয়া থাকে, ফাইন্ডিংস হিসেবে যখন আমরা পাই, এই মিডিয়াটা ব্ল্যাক হয়ে যায় যখন এখানে ক্লোস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া গ্রো করা শুরু করে, ব্ল্যাক হয়ে যায়, ঠিক আছে। তো সেলগুলো নেক্রোস্ট হয়ে যায় আর কি এখানে। তো যাই হোক, অত ডিটেলস আপনাদের লাগবে না হয়তো। রবার্টসন কুকড মিট মিডিয়া, এই মিডিয়াটার কালার কেমন হয়ে যায়, যেহেতু কুকড মিট মিডিয়া সেটা আরও বেশি ব্ল্যাকেনিং হয়ে যাবে এই মিটটা, মানে এই মিডিয়ার মধ্যে যে মিট থাকে সেটা, ঠিক আছে। আর আমরা আদার কিছু টেস্ট করি, এটা আদার্স টেস্ট বলি আমরা। এর মধ্যে নর্মালি আমরা কিছু অ্যাগ্লুটিনেশন টেস্ট করতে পারি, এরপরে সেটা হলো টক্সিজেনিসিটি টেস্ট, এরপরে আমরা অ্যানিম্যাল ইনোকুলেশন টেস্ট করি। বাট এগুলোর থেকেও আমাদের আইসোলেশন আইডেন্টিফিকেশন আমরা কোন মিডিয়া ইউজ করতেছি এবং মাইক্রোস্কোপের নিচে আমরা কী দেখতে পারবো সেটা আপনাদের জিজ্ঞেস করে। আর মাঝে মাঝে জিজ্ঞেস করে যে মাইক্রোস্কোপের নিচে যে তুমি গ্রাম পজিটিভ কক্কাগুলো দেখতেছো কেমন দেখতে মনে হয়। সো এরা আমার নর্মালি রড শেপড হয়, কিন্তু এদের দেখা যায় যে টেনিসের যে র্যাকেট, অর্থাৎ আমরা দেখি না ব্যাডমিন্টনের যে র্যাকেট, এই যে এরকম, তো দেখতে এরকম লাগে, কিন্তু আমাদের ব্যাটগুলোতে আর এরকম না, ব্যাটগুলোতে এই যে এরকম, কিন্তু ওই ব্যাটের মতোই রিসেম্বলস, অর্থাৎ দেখতে এরকম লাগে, কিন্তু আকৃতি যে এরকম দেখতে, এরকম দেখতে। আর এটা হলো আমার ব্যাডমিন্টন, সো টেনিস ব্যাট, অর্থাৎ টেনিস খেলার জন্য যে ব্যাটগুলো ইউজ করে, র্যাকেট খেলা বা টেনিস খেলার জন্য এই ব্যাটের মতো দেখতে মনে হয়, ঠিক আছে। তো এরকম দেখা যায়। এখন কথা হলো যে আপনি ল্যাব ডায়াগনোসিস করলেন, করার পরে এখন আপনি ট্রিটমেন্ট কী দিবেন। এখন যদি কোনো একটা পেশেন্ট প্রি এক্সপোজার কন্ডিশনে আসে, অর্থাৎ তার এখনও টিটেনাস দিয়ে সে কখনো
এক্সপোজড হয় নাই বা টিটেনাস তার হয় নাই, তাকে আপনি আগে থেকে ইমিউনাইজড করে ফেলতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আমরা টিটেনাস টক্সয়েড দিব, টিটি ভ্যাকসিন। ঠিক আছে, দেখবেন এই টিটি ভ্যাক্স এইরকম নামে বাজারে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির আছে। তো এই ভ্যাকসিনগুলো আমরা কীরকম ডোজে দিই? তো আমরা নর্মালি প্রাইমারি ডোজে এইগুলো নর্মালি 15 বছরের আগেই দেওয়া হয়। ঠিক আছে, 10 বছর কিংবা 15 বছরের আগেই যে কোনো মানুষের ক্ষেত্রে পুরো টিটেনাসের টোটাল কমপ্লিট ডোজগুলো দিয়ে দেওয়া হয়। নর্মালি টোটাল আমরা 5টা ডোজ দিই এবং একটা 4টা ডোজ দিই এবং একটা অ্যাডিশনালি বুস্টার ডোজ দিই। ঠিক আছে, সো এটার ক্ষেত্রে আমরা বলি যে প্রাইমারি ডোজ একটা, অর্থাৎ প্রাইমারি ডোজ 2 এবং প্রাইমারি ডোজ 3, এরপরে নর্মালি আমরা বুস্টার ডোজ দিই। তার মানে অ্যাকচুয়াল আমরা দিতেছি 3টা ডোজ, তারপর একটা বুস্টার ডোজ এবং তারপরে অ্যাডিশনাল আর একটা বুস্টার ডোজ দিই। এখন যেটা আমরা প্রাইমারি যে ডোজটা দিব সেটা দিব হলো 6 সপ্তাহে। ঠিক আছে, জন্মের 6 সপ্তাহ পরে আমরা নর্মালি দিই। ইপিআই শিডিউলের মধ্যে আমাদের এই টিটেনাসের ওই সময় থেকে আমরা দেওয়া শুরু করি, তাহলে 6 সপ্তাহে একটা দিব। এই 6 সপ্তাহ দেওয়ার ঠিক 4 থেকে 6 সপ্তাহ পরে আবার একটা দিব। তার মানে ফার্স্ট ডোজ যখন দিবেন তার 4 থেকে 6 সপ্তাহ পরে সেকেন্ড ডোজটা দিবেন। সেকেন্ড ডোজ দেওয়ার ঠিক আবার তার থেকে 4 থেকে 6 সপ্তাহ পরে আরেকটা ডোজ দিবেন, যেটাকে আমরা বলি থার্ড ডোজ। তার মানে 6 সপ্তাহ বয়সে একটা ডোজ দিবেন। এই যে ফার্স্ট ডোজ দিলেন এটা থেকে কাউন্ট করবেন, নেক্সট 4 to 6 উইকের মধ্যে আপনি সেকেন্ড ডোজ দিবেন। সেকেন্ড ডোজ দেওয়ার 4 থেকে 6 সপ্তাহ পরে আপনি থার্ড ডোজ দিবেন। থার্ড ডোজ দেওয়ার 4 থেকে 6 বছর পরে বা এই 4 থেকে 6 বছরের মধ্যে আপনি বুস্টার ডোজ দিবেন এবং বুস্টার ডোজের পরবর্তী প্রতি 10 বছরের মধ্যে, অর্থাৎ এভরি 10 ইয়ার্স 10 বছর পর পর করে একটা অ্যাডিশনাল ডোজ দিবেন। এটা হলো প্রি এক্সপোজার, অর্থাৎ একটা পেশেন্টের বা একটা মানুষকে আমি আগে থেকে ইমিউনাইজ করে ফেলতেছি এগেনস্ট টিটেনাস। তো সেক্ষেত্রে আমি এইভাবে প্রি এক্সপোজার যে ইমিউনাইজেশন এটা আমরা নর্মালি করি। আর এখন মনে করেন টিটেনাস হয়ে গেছে কারোর, অর্থাৎ সে এক্সপোজড হয়ে গেছে, অর্থাৎ এক্সপোজার কোনো পেশেন্টের ক্ষেত্রে আমরা কীভাবে ট্রিটমেন্ট করব নর্মালি। তো ফার্স্টে আমরা নর্মালি ট্রিটমেন্ট অফ টিটেনাসের ক্ষেত্রে ফার্স্টে কী করি, অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যান্টিটক্সিন। ঠিক আছে, আমরা অ্যান্টিটক্সিন দিয়ে দিই, যেটা হলো আমরা প্রথমে দিই হলো টিআইজি, আমরা এটার বলি টিটেনাস ইমিউনোগ্লোবিউলিন। এখন এটারও বিভিন্ন রকম ইউনিট অনুযায়ী আমরা দিই, এটা হলো 3000 থেকে 10,000 ইউনিট। ঠিক আছে, 3000 থেকে 10,000 ইউনিট দিব আইভি রুটে, ইনজেকশন আকারে দিয়ে দেবো টিআইজি। এরপরে আমাদের যেখানে উন্ড, সেই উন্ডটাকে আমাদের কেয়ার করতে হবে, উন্ড কেয়ার বলি এটাকে। আমরা উন্ডটাকে ওইখানে আমরা প্রথমে এক্সপ্লোর করি, সেখানে ক্লিন করি, ক্লিন করার পরে যেখানে উন্ডটা আছে সেটাকে ডেব্রাইড করি, অর্থাৎ ডেব্রাইডমেন্ট, অর্থাৎ ওইখানে পরিষ্কার করে যেই টিস্যুগুলো আমার নেক্রোস্ট হয়ে গেছে কিংবা ডেড হয়েছে সেগুলোকে ডেব্রাইড করে কেটেও ফেলতে পারি অথবা সেগুলোকে রিমুভ করি আর কি। উন্ড কেয়ারের ক্ষেত্রে আমরা বলি ডেব্রাইডমেন্ট এবং ক্লিনিং। এরপর আমরা কী করি, কিছু অ্যান্টিবায়োটিক দিই। সো এখানে আমরা নর্মালি অ্যান্টিবায়োটিক হিসেবে পেনিসিলিন দিই। এখন কোন পেনিসিলিন দিই, পেনিসিলিনের বিভিন্ন গ্রুপ আছে, তার মধ্যে যেটা দিই সেটা হলো বেনজাইল পেনিসিলিন। ঠিক আছে, বেনজাইল পেনিসিলিন দিই এবং এটার ডোজ কত থাকে, 600 মিলিগ্রাম আইভি 6 আওয়ারলি দিব। ঠিক আছে, 600 মিলিগ্রাম আইভি 6 আওয়ারলি, 6 ঘন্টা পর পর 600 মিলিগ্রাম দিব। এখন যদি কারোর পেনিসিলিনের প্রতি থাকে তাহলে আমরা এর বদলে দিই মেট্রোনিডাজল। ঠিক আছে, অর্থাৎ পেনিসিলিনের প্রতি যদি কেউ অ্যালার্জিক থাকে তার বদলে আমরা দিই মেট্রোনিডাজল। এখন মেট্রোনিডাজল ইনজেকশন আমরা তখন দিব আর কি। ঠিক আছে, আর যেহেতু পেশেন্টের মাসেল স্প্যাজম থাকে, ঠিক আছে, এই কারণে আমরা কী করি, অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ দিই, অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ দিব এবং সাথে সাথে পেশেন্টকে কোনো একটা কোয়াইট রুমে রাখবো, অর্থাৎ কোনো ঝামেলা নাই, কথাবার্তা নাই, চিল্লাচিল্লি নাই, কারণ হাসপাতালের রুমগুলোতে নর্মালি চিল্লাচিল্লি থাকে। আমরা এই সকল পেশেন্টের ক্ষেত্রে আইসিইউ এর মতো একদম কোয়াইট রুম প্রেফার করি এবং ডার্ক রুম প্রেফার করি। ঠিক আছে, ডার্ক অ্যান্ড কোয়াইট রুম ইউজ করি নর্মালি। আর এই পেশেন্টের ক্ষেত্রে যেহেতু স্পাজম থাকার কারণে রেসপিরেটরিতে সমস্যা থাকতে পারে, তো আমরা এখানে কী করি, রেসপিরেটরি সাপোর্ট দিই। ঠিক আছে, অক্সিজেন দিতে পারি। আর আমরা কিছু সিমটোমেটিক ট্রিটমেন্ট দেবো, যখন যে সমস্যাগুলো হবে সেক্ষেত্রে আমরা জেনারেল মেজারমেন্ট করবো, মেনটেন করবো, ফুড টুড দিয়ে এবং সিমটোমেটিক ট্রিটমেন্ট দেবো। তো এইগুলো হলো ট্রিটমেন্ট অফ এ টিটেনাস পেশেন্টের ক্ষেত্রে আমরা কীভাবে একটা টিটেনাস পেশেন্টকে ট্রিট করি। এটা হলো ক্লস্ট্রিডিয়াম টিটেনাসের ক্ষেত্রে। এরপর আছে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। এখন ক্লস্ট্রিডিয়াম বোটুলিনামের ক্ষেত্রে মরফোলজিক্যাল জিনিসপত্র আমরা দেখেই আসছি। আর এটাতে নর্মালি কী তৈরি করে, এটাতে নর্মালি যে ডিজিজটা সেটা আমরা বলি বোটুলিজম। ঠিক আছে, এই যে বোটুলিজমগুলো হয় এইগুলো নর্মালি আমরা যে ক্যান ফুডগুলো খাই, ঠিক আছে, অর্থাৎ প্রক্রিয়াজাতকরণ যে খাবারগুলো আপনারা সুপার শপ থেকে যেই জিনিসগুলো ইউজ করেন, এই খাবারের মধ্যে নর্মালি এই সোর্সগুলো আসে। তার মানে যে ক্যান ফুড, ক্যান জাতীয় যে খাবারগুলো আসে, ক্যান ফুড, তারপরে বিভিন্ন রকম স্মোকড ফুড থাকতে পারে, তারপরে বোতলজাত, ঠিক আছে, বিভিন্ন রকম বোতলের মধ্যে বিভিন্ন যখন প্রক্রিয়াজাত খাবার এগুলো আসতে পারে।
ঠিক আছে। এছাড়া এরা বিভিন্ন রকম শাকসবজির মধ্যে দিয়ে আসতে পারে, নর্মালি এগুলো আসে বিন, গ্রিন বিন। এই বিনসগুলো নর্মালি প্রক্রিয়াজাতকরণ করেই করা হয়, এখানে আসতে পারে মাশরুমের মাধ্যমে আসতে পারে। অর্থাৎ যেই জিনিসগুলো ধরেন আপনার বিভিন্ন রকম ফ্যাক্টরিতে তৈরি করা হয়, ফুড ফ্যাক্টরিগুলোতে যে জিনিসগুলো তৈরি করা হয় এবং সেগুলো যখন প্যাকড করা হয় বিভিন্ন রকম স্টিলের বা গ্লাস অথবা কাচের পাত্রে, যখন এদেরকে প্রক্রিয়াজাতকরণ করে প্যাকেজিং করা হয়, নর্মালি সেখান থেকে এই বটুলিনামের টক্সিনগুলো চলে আসতে পারে। অর্থাৎ ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম এইখান থেকে নর্মালি এরা আসে, বা এরাই হলো মেইন সোর্স হিসেবে আমাদের বডিতে এন্টার করে। ঠিক আছে। এবং এরা এসে নর্মালি কী করে, মাসেল প্যারালাইসিস করে দেয়, কিংবা মাসেল উইকনেসের সাথে সাথে মাসেল প্যারালাইসিস করে। এখন মাসেল প্যারালাইসিস করার কারণে এদের যে দুইটা উন্ড নর্মালি এখানে কাজ করে, সেটার আমরা বলি উন্ড বটুলিনাম। অর্থাৎ এদের যে টক্সিক পদার্থ যেগুলো থাকে সেটার আমরা বলি উন্ড বটুলিজম, আর একটা হলো ইনফ্যান্ট বটুলিজম। এদের দুইটা টাইপস আছে, উন্ড বটুলিজম, ইনফ্যান্ট বটুলিজম। আর এদেরকে ট্রিটমেন্ট করার ক্ষেত্রে নর্মালি আমরা যে ট্রিটমেন্টগুলো দিই, এদের এগেইনস্টে আমরা কিছু ট্রাইভ্যালেন্ট অ্যান্টিটক্সিন ইউজ করি। ট্রাইভ্যালেন্ট অ্যান্টিটক্সিন। এখন এদের টাইপের মধ্যে এ, বি এবং ই, এই 3 ধরনের ট্রাইভ্যালেন্ট অ্যান্টিটক্সিনের এগেইনস্টে দিয়ে থাকি। এখন বটুলিনামের যে টক্সিনগুলো আছে, এদের 8-9 রকমের মানে ইমিউনোলজিক টাইপস আছে। ঠিক আছে, 8 টাইপস। অর্থাৎ বটুলিনাম টক্সিন এটার 8 ধরনের ভ্যারাইটি আছে। তার মধ্যে আমরা এ, বি, ই এই 3টার এগেইনস্টে আমরা কি দিতেছি, অ্যান্টিটক্সিন দিতেছি, কারণ এই 3টাই আমার নর্মালি ডিজিজ প্রডিউস করে থাকে। আর এই পেশেন্টগুলোর ক্ষেত্রে যেহেতু আমার টক্সিসিটি প্রডিউস করে, তো এই ক্ষেত্রে আমরা এই ট্রাইভ্যালেন্ট অ্যান্টিটক্সিনগুলো ট্রিটমেন্ট পারপাসে আমরা দিয়ে থাকি। ঠিক আছে। আর বটুলিনাম যে টক্সিনগুলো থাকে, এই টক্সিনগুলো যেহেতু আমরা বলতেছি যে এরা মাসেল উইকনেস এবং প্যারালাইসিস করে, এরা নর্মালি অ্যাসিটাইল কোলিনের যে ফাংশনটা আছে, এর ফাংশনটাকে এরা যে হ্যাম্পার করে, অ্যাসিটাইল কোলিনের ফাংশনটাকে এরা ব্লক করে দিয়ে নর্মালি প্যারালাইসিস করে ফেলে। আর এরা নর্মালি ইনফেকশনটার রুটটা হয় কোত্থেকে, যেহেতু আমরা বললাম যে এরা ক্যান ফুড, স্মোকড ফুড, তারপরে বিভিন্ন রকম প্রক্রিয়াজাত খাবার থেকে আসে। তো এরা যেহেতু খাবারের মাধ্যমে আসে, তো এই ফুডটা যখন আমাদের স্টোমাকে যাবে, স্টোমাকে যাওয়ার পরে এরা নর্মালি জিআই ট্র্যাক্ট বা গার্ড থেকে এরা অ্যাবজর্পশন হয়ে ব্লাডে যাবে, এবং ব্লাডে যে এরা নার্ভ এন্ডিংয়ে যে অ্যাসিটাইল কোলিনের ফাংশনটাকে অল্টার করে দিবে। অল্টার করে দেওয়ার পরে আমার মাসেল উইকনেস হবে এবং মাসেল প্যারালাইসিস করবে। এইভাবে নর্মালি আমার ক্লোস্ট্রিডিয়াম বটুলিনামটা টক্সিসিটি প্রডিউস করে থাকে। ঠিক আছে। এরপরে আমাদের যেটা আছে সেটা হলো ক্লোস্ট্রিডিয়াম পারফিনজার। এখন ক্লোস্ট্রিডিয়াম পারফিনজারের যে মরফোলজি, সেই জিনিসটা আপনাদের জিজ্ঞেস করে। আর এর ক্ষেত্রে কিছু টক্সিক এনজাইমস আছে, এরা কিছু টক্সিন প্রডিউস করে। অর্থাৎ কীভাবে এরা টক্সিসিটি প্রডিউস করে, তো এদের যে টক্সিনগুলো থাকে এদেরকে আমরা বলি আলফা টক্সিন। ঠিক আছে। এরপর আছে থেটা টক্সিন, এবং কিছু এনজাইম এরা তৈরি করে, যেমন হায়ালুরোনিডেস, কোলাজিনেস, ডিএনএস, আসলে প্রোটিনেস, এরকম কিছু এনজাইম এরা প্রডিউস করে। আর কিছু টক্সিন, আলফা টক্সিন, থেটা টক্সিন, এই টক্সিনগুলো আমার ক্লোস্ট্রিডিয়াম পারফিনজার প্রডিউস করে থাকে, এবং এভাবে এরা নর্মালি ডিজিজ প্রডিউস করে। আর এই টক্সিনগুলো আমাদের বডিতে নর্মালি যে ডিজিজটা করে সেটা হলো গ্যাস গ্যাংগ্রিন। এরা যে ডিজিজটা প্রডিউস করতেছে সেটাকে আমরা বলি গ্যাস গ্যাংগ্রিন। তার মানে এরা যখন আমার বডিতে ইনফেকশন করবে, যে হায়ালুরোনিডেস, কোলাজিনেস, ডিএনএস এবং প্রোটিনেস, এই প্রোটিনেস এনজাইমগুলো নর্মালি কী করে, আমাদের বডিতে যাওয়ার পরে এই এনজাইমগুলো যে কী করে, মাসেল ফাইবারকে ডিস্ট্রয় করে ফেলে। এখন মাসেল ফাইবারকে যখন ডিস্ট্রয় করে, মাসেলসের মধ্যে যে গ্যাসগুলো থাকে, এই গ্যাসগুলো পরবর্তীতে অ্যাকুমুলেট হয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস করে। আর এই যখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস করে মাসেল ফাইবার ডিস্ট্রাকশন হইতেছে, এরা সবাই মিলে আমার কী করে, টিস্যু নেক্রোসিস করে। নেক্রোসিস করার কারণে সেখানে আমার কী তৈরি করতেছে, গ্যাস, এবং নেক্রোসিস থাকার কারণে আলটিমেটলি আমার যেটা করে গ্যাস গ্যাংগ্রিন। তো এরা আমরা গ্যাস গ্যাংগ্রিন প্রডিউস করার জন্য দায়ী। এটা হলো ক্লোস্ট্রিডিয়াম পারফিনজারের ক্ষেত্রে। এখানে দেখবেন যে যেখানে ইনফেকশনটা হয় সেখানে প্রচুর পরিমাণ পাস থাকে। ঠিক আছে, অনেক বেশি পুজ থাকে, এবং ডেড টিস্যু পাওয়া যায় এখানে। অর্থাৎ নেক্রোস্ট হয়ে জায়গাটা একদম কালো হয়ে নষ্ট হয়ে যায় মাসেল ফাইবারগুলো। এবং যেইখানে হয় সেখানে প্রচুর পরিমাণ ইনফেক্টেড সাইডে ইডিমা থাকে, পাস থাকে, এবং জায়গাটা অনেক বেশি রেড থাকে। আস্তে আস্তে ওইটা ব্ল্যাকেনিংয়ের দিকে যাইতে থাকে, কালো হয়ে যায় যখন নেক্রোস্ট হয়ে যায় আর কি। তো এটা হলো গ্যাস গ্যাংগ্রিনের ক্ষেত্রে আপনি দেখলেই বুঝতে পারবেন। বিশেষ করে এখানে প্রিভিয়াস হিস্ট্রি থাকে, যে কোথাও কেটে টেটে গেছে অ্যাক্সিডেন্টের কারণে, নর্মালি এই পেশেন্টগুলোর এখান দিয়ে নর্মালি এই ক্লোস্ট্রিডিয়াম পারফিনজারটা বডিতে এন্টার করে। এটাও উন্ডের মাধ্যমেই এন্টার করে আর কি, কাটা জায়গা দিয়েই এরা ঢুকবে। ঢোকার পরে মাসেল ফাইবার ডিস্ট্রয় করার পরে গ্যাস গ্যাংগ্রিন প্রডিউস করবে, সেখানে ডেড সেল এবং
পাওয়া যাবে। এটা দেখে আপনি ধারণা করতে পারেন যে পেশেন্টের ক্লোস্ট্রিডিয়াম পারফিনজার দিয়ে এফেক্টেড হয়েছে। আরেকটা আছে, মানে ক্লোস্ট্রিডিয়াম গ্রুপের আরেকটা ব্যাকটেরিয়া আছে, তাকে আমরা বলছিলাম ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি অথবা ক্লোস্ট্রিডিয়াম এলচি। এখন এই যে ক্লোস্ট্রিডিয়াম এলচি, এরা নর্মালি আমার বডিতে থাকে, বডিতে এদেরকে পাওয়া যায় বা সারফেসে এদেরকে পাওয়া যায়, কিন্তু এরা নর্মালি স্বাভাবিক অবস্থায় এরা ডিজিজ প্রডিউস করে না। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় ডিজিজ প্রডিউস না করলেও এরা নর্মালি অ্যান্টিবায়োটিক যারা অনেক দিন ধরে খায়, অ্যান্টিবায়োটিক, এই অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে দেখা যায় যে বেশি বেশি অ্যান্টিবায়োটিক যখন খাই, অ্যান্টিবায়োটিক আমাদের বডিতে ইমিউন সাপ্রেসড করে। ঠিক আছে, কী করতেছে? ইমিউন সাপ্রেসড করে দিতেছে। তো এই অ্যান্টিবায়োটিক যখন আমার ইমিউন সাপ্রেসটা করে দেয়, ইমিউন সাপ্রেস করে কোথায়? নর্মালি অ্যান্টিবায়োটিকটা আমার গাটের যে ব্যাকটেরিয়ার যে নর্মাল ফ্লোরাটা থাকে, এই ফ্লোরার যখন আমার কী করতেছে? সাপ্রেস করে দিতেছে অ্যান্টিবায়োটিক, এই সেন্সিটিভিটিটাকে যখন সাপ্রেস করে দেয়, তখন আমার এই ওএলসি ডিজিজ প্রডিউস করতেছে। এখন কী ডিজিজ প্রডিউস করে? নর্মালি এখানে ওরকম সিভিয়ার ডিজিজ প্রডিউস করে না, কিন্তু ক্লিনিক্যাল ফিচার্সে যখন আপনি যাবেন, এই গাটের নর্মাল ফ্লোরা নষ্ট হয়ে যাওয়ার কারণে সিভিয়ার ডায়রিয়া প্লাস ভমিটিং, এই দুইটা সমস্যা নিয়ে ক্লোস্ট্রিডিয়াম এলচি অথবা ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলের পেশেন্ট আপনাদের কাছে মানে এই জিনিসগুলো সাইন সিমটমস দেখায় আর কি। তো এইটা হলো নর্মালি অ্যান্টিবায়োটিক্সের কারণে হইতেছে, যে অ্যান্টিবায়োটিক্স খাওয়ার কারণে কী করতেছে? আমার গাটের যে ইমিউন বা নর্মাল ফ্লোরা আছে ব্যাকটেরিয়া, সেটা হ্যাম্পার হইতেছে। হ্যাম্পার হওয়ার কারণে এখানে কিছু ব্যাকটেরিয়া থাকবে অপরচুনিস্টিক ব্যাকটেরিয়া, তার মধ্যে ক্লোস্ট্রিডিয়াম এলচি একটা, এ তখন কী করে? টক্সিন প্রডিউস করা শুরু করে। এরা নর্মালি দুই ধরনের টক্সিন প্রডিউস করে, টক্সিন এ এবং বলি টক্সিন বি। এখন এই যে টক্সিন এ এবং টক্সিন বি, এরা কী করে? নর্মালি এই টক্সিন এ যেটা থাকে সেটা হলো আমার গাটের ইনফ্লামেশন করে এক্সেস ফ্লুইড সিক্রেশন করায়। অর্থাৎ এরা কী করতেছে? এক্সেস ফ্লুইড সিক্রেশন করে ফেলতেছে। আর যেটা হচ্ছে আমার টক্সিন বি, এরা নর্মালি কী করতেছে? এরা কী করে? প্রোটিন সিনথেসিসকে ডিসরাপশান করে, প্রোটিন সিনথেসিস ডিসরাপশান করতেছে, আর অন্যদিকে আমার এক্সেস ফ্লুইড সিক্রেশন হইতেছে। এদের কম্বিনেশন আমার কী হইতেছে? পেশেন্টের ডায়রিয়া হইতেছে। ঠিক আছে, এবং ডায়রিয়া হওয়ার পরে একটা সময় পরে সিউডোমোনাস কলাইটিস হয়, ক্লোনের ইনফ্লামেশন এটার কারণে হইতেছে। তো এই পেশেন্টের ক্ষেত্রে আপনার হিস্ট্রি যখন এসে দিবে, তো দেখবেন যে পেশেন্টগুলো হিস্ট্রি দেয় তারা অনেক দিন ধরে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক খাচ্ছে, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক সেবন করতেছে। প্লাস এই পেশেন্টের কী থাকবে? সিভিয়ার ডায়রিয়া থাকবে, সিভিয়ার ভমিটিং থাকবে। তো দেখা যাবে যে এরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকগুলো খায় বিভিন্ন রকম ডিজিজের কারণে, অর্থাৎ বিভিন্ন রকম ব্যাকটেরিয়াল ডিজিজের কারণে দেখা যায় যে এরা দীর্ঘদিন ধরে কী হয়? অ্যান্টিবায়োটিক খায়। অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে এদের ইমিউন সাপ্রেসড হওয়ার পরে নর্মাল যে ফ্লোরা থাকে সেটা হ্যাম্পার হয়, হ্যাম্পার হওয়ার পর কিছু অপরচুনিস্টিক ব্যাকটেরিয়া হিসেবে এর আত্মপ্রকাশ করে এবং বিভিন্ন বডিতে টক্সিসিটি প্রডিউস করার কারণে বিভিন্ন রকম এই ডায়রিয়া, ভমিটিং, এই হিস্ট্রিগুলো নিয়ে আপনার কাছে আসবে। তার মানে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলির পেশেন্টের ক্ষেত্রে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইউজ করার একটা হিস্ট্রি থাকে এবং এদের ডায়রিয়া, ভমিটিংয়ের একটা হিস্ট্রি আপনারা পাবেন। এলো ক্লোস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ওভারঅল যতটুকু আপনাদের দরকার এইখান থেকে নর্মালি আসে। আরেকটা ড্রাগ আরেকটা ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা বলছিলাম যে মাইকোপ্লাজমা, খুবই ছোটো একটা ড্রাগ, খুবই ছোটো একটা ব্যাকটেরিয়া। তো এখান থেকে নর্মালি এদের আমাদের মরফোলজি জানা লাগে। এখন এই যে মাইকোপ্লাজমা যে ব্যাকটেরিয়াগুলো আছে, এরা হলো সব থেকে ছোটো, এদেরকে আপনি দেখতে পারবেন না বা এদেরকে গ্রাম স্টেন বা কালার করা যায় না, এরা গ্রাম স্টেনে কোনো কালার নেয় না। সো এরা হলো সব থেকে স্মলেস্ট এবং এরা হলো ফ্রি লিভিং অর্গানিজম, এবং এদের বাইরে কোনো সেল ওয়াল নাই, নো সেল ওয়াল। এই সেল ওয়াল না থাকার কারণে এরা কোনো গ্রাম স্টেন করে না, নো গ্রাম স্টেইন, এরা কোনো রং ধারণ করে না। ঠিক আছে, এরা সাইটোপ্লাজমে বাইন্ড করে থাকে, এদের সাইটোপ্লাজমের মধ্যে এরা নর্মালি এদেরকে পাওয়া যায়। আর এদের বেঁচে থাকার জন্য আমার কোলেস্টেরল দরকার হয়, এরা কোলেস্টেরলের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ এদের বেঁচে থাকার জন্য বা এদের গ্রোথের জন্য কোলেস্টেরল দরকার হয়। তো এই কয়টা হলো কিছু ক্যারেক্টারিস্টিক্স মরফোলজি ফর মাইকোপ্লাজমা। এখন নর্মালি আপনাদের মাইকোপ্লাজমা থেকে কিছুই আসে না, তো এই মাইকোপ্লাজমার কিছু ব্যাকটেরিয়ার নাম জিজ্ঞেস করে যে মাইকোপ্লাজমা গ্রুপের মধ্যে কয়েকটা ইম্পর্ট্যান্ট ব্যাকটেরিয়ার নাম বলো। তার মধ্যে আছে মাইকোপ্লাজমা নিউমোনিয়া, এদের অ্যাটিপিক্যাল নিউমোনিয়া হয়। এরপর আছে মাইকোপ্লাজমা হোমিনিস, এটাতে নর্মালি পেলভিক ইনফ্লামেটরি যে ডিজিজগুলো আছে, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হয়। ঠিক আছে, এরপর আছে মাইকোপ্লাজমা জেনিটেলিয়াম, এগুলোতে জেনিটেলিয়ার বিভিন্ন রকম ডিজিজ হয়। তো আপনারা এই দুইটা জিনিস মনে রাখবেন, মাইকোপ্লাজমা নিউমোনিয়া, মাইকোপ্লাজমা হোমিনিস, এই দুইটাই নর্মালি সব থেকে বেশি জিজ্ঞেস করে যে এটিপিক্যাল নিউমোনিয়া হয় এরকম একটা ব্যাকটেরিয়ার নাম বলো। তখন আপনি ফার্স্ট বলে দিবেন যে মাইকোপ্লাজমা নিউমোনিয়া, অথবা পিআইডি হয় এরকম একটা এটিপিক্যাল ব্যাকটেরিয়ার নাম বলো, তখন বলবেন মাইকোপ্লাজমা হোমিনিস। এই জিনিসগুলো মাইকোপ্লাজমাতে থেকে ধরে, তাছাড়া মাইকোপ্লাজমা থেকে তেমন একটা বেশি কিছু আসে না, কিন্তু এটার মরফোলজি ধরে। এটা হলো সব থেকে স্মলেস্ট, ফ্রি লিভিং অর্গানিজম, সেল ওয়াল লেস, নো গ্রাম স্টেইনিং।
এবং এদের বেঁচে থাকার জন্য সিনথেসিস করা লাগে কি কোলেস্টেরল মানে এদের রিকোয়ারমেন্ট হলো গ্রোথের জন্য কোলেস্টেরল। তাহলে ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া এবং মাইকোপ্লাজমা থেকে ওভারঅল এই জিনিসগুলো আপনারা একটু পড়বেন। এই জিনিসগুলোর মধ্যেই আপনাদের প্রশ্ন থেকে শুরু করে এখান থেকেই এই জিনিসগুলো আপনাদের লাগবে। তো আজকের ক্লাসটা আপনাদের ক্লস্ট্রিডিয়াম এবং মাইকোপ্লাজমা থেকে এইটুকুই। কারো যদি কোনো ইনকোয়ারি থাকে বা কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। তো এই ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। থ্যাংক ইউ।